সাথী সভাপতি কমরেড বিকাশ ভট্টাচার্য, মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথি যারা আছেন এবং আপনারা যারা এসেছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই সভায় সমবেত হওয়ার জন্য এবং যে ধৈর্য আপনারা দেখিয়েছেন, সংযম আপনারা দেখিয়েছেন তার জন্য একটু দীর্ঘক্ষণ ধরে সভা চলছে। আর আমাকে যেটা বলতে বলা হয়েছে সেটা দীর্ঘ বিষয়। যাই হোক, আমি কিছু বলার আগে আমাকে যাদের স্মৃতির উদ্দেশ্যে আমরা মাল্যদান করেছি তাদের সম্পর্কে ছোট করে কিছু বলতে হবে, তা নাহলে মনে একটা কষ্ট থাকবে, কিন্তু থাকবে। প্রথম তো হচ্ছে সুকুমার দা, তাকে নিয়ে বিশদভাবে এখানে বলা হয়েছে, লেখা হয়েছে, ইত্যাদি ইত্যাদি আপনারা পাবেন। সেটা তার জীবন। আচ্ছা, আমরা এসব করি কেন? সুকুমার দার নাম আমরা তো করি, একটা দৃষ্টান্ত আমাদের সামনে তারা স্থাপন করেছে, যে আত্মত্যাগ সারা জীবন ধরে করেছে। কোথায় কেউ আপনারা ভুলে যাবেন না যে মেদিনীপুর জেলায় পরপর 3 জন ব্রিটিশ সাহেবদের নিয়ে আমার কোনো রাগ, যারা শাসন করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসন, ঔপনিবেশিক শাসন, সেই তার বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। তো পরপর 3 জন ব্রিটিশ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তারা খুন হয়েছে। সেটা যারা অস্ত্র হাতে লড়াই করেন, আমাদের বলা হয় সন্ত্রাসবাদী, বিপ্লবী ইত্যাদি। যাই হোক, আমি সেসবে যাচ্ছি না, কিন্তু তারা তাদের ধরা পড়লেন, ফাঁসি হলো ইত্যাদি, এসব জানি। এবং ঠিক তারপরে এই সুকুমার দারা যেটা করলেন সেটা হচ্ছে, তখন সুকুমার দার বয়স 17, তা নাহলে তোর ফাঁসি হতো। তখন ওই বয়সে তখন ফাঁসি হতো না, যাই হোক, যাবজ্জীবন কারাদণ্ড ইত্যাদি হতো। তো তারপরে কিন্তু ব্রিটিশরা ওখানে বাঙালি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়েছিল। এখন যেটাকে অরবিন্দ স্টেডিয়াম বলে, ওই স্টেডিয়াম তখন বিদ্যাসাগর হল যেটাকে বলে, এগুলোর পেয়ারা বলতে গেছে। এখন আমি সব চেষ্টা কীরকম দেখিনি, সেগুলো তখন হয়েছে। যাই হোক, আমি সেসব কথার মধ্যে যাচ্ছি না। আমি খালি বলতে চাচ্ছি, এদের যে এরা যে ত্যাগ স্বীকার করেছেন, ত্যাগ তিতিক্ষা, এবং কিভাবে তারা জীবনযাপন করেছেন। আমি তো ওই অফিস, আপনারা কতজন বয়স্ক যারা দেখে থাকবেন, পুরনো অফিস যেটা আমাদের ছিল, যেখানে আমাকে সুকুমার দা ডেকে বলেছিলেন যে আমরা ঠিক করেছি তোমাকে ডাক্তারি ছেড়ে সর্বক্ষণের কর্মী হতে হবে। 1978 সালে যেদিনটা বন্যা শুরু হলো, তার আগের দিন রাত্রে আমি সন্ধ্যাবেলায় এসেছি, দেখেছি পার্টি পিসের জন্য। তো বললেন তোমাকে সব ছেড়ে এটা করতে হবে। আমি বললাম চিঠি তো আমি দিয়েছি আপনাদের আগেই, এই পার্টি বললে আমি তাই করবো। তো কিন্তু যাই হোক, সেটা বড় কথা না। কিন্তু আমি দেখলাম যে সুকুমার দা যেখানটায় আছেন সেখানে একটা খাট, সেই খাট সবাই দেখে থাকবেন না, একটা টেবিল, একটা চেয়ার, ব্যাস। আর কি আছে ওখানে? জামা কাপড় রাখা একটু জায়গা আছে। জামা কাপড় বলতে তো একটা উনি সাদা লুঙ্গির মতো করতেন, আর তার উপরে একটা হাফ শার্টের মতো, কখনো খালি গায়ে। এই তো সারা জীবন কেটেছে। খাবার তো ওখানে আমাদের পার্টি কমেনি। আমি দেখেছি ওখানে প্রথমের দিকে কিছুদিন, সেইখানে যা খাওয়ার তখনকার দিনে ছিল, তাই এইভাবে সারা জীবন কাটিয়েছে। আমরা মনে করি কেন, যা যা এখানে লেখা হয়েছে, বলা হয়েছে, আমরা কি তার প্রতি যথেষ্ট সম্মান, যথেষ্ট মর্যাদা এবং তা অনুসরণ করবার জন্য আমরা কি সত্যি সত্যি চিন্তা করি আমরা কিভাবে চলছি, ওরা কিভাবে চলেছিলেন? এইসব কি বাদ দিয়ে বাকি জিনিসটা তো কোনো মানে থাকে না। যদি আমরা যা বলছি, যেটা বলছি, যেসব পাঠ করছি এদের জীবন সম্পর্কে, এগুলো যদি আমরা জীবনে না
আমাদের পক্ষে এখন যা সম্ভব, যা করা উচিত তা না করি। আমি বুদ্ধদা সম্পর্কে বেশি বলতে যাচ্ছি না। একাধিক আমাদের যে কাগজ আছে সেখানে লিখেছি কিছু কথা, অন্যরা লিখেছে, আরও লেখা হচ্ছে, অমর লেখা প্রকাশিত হবে। আমি এই জন্যে স্বস্তি হয়েছিল সকালে শুনে যে আমার মরবার সময় কোনো কষ্ট হয়নি জীবনাবসানের সময়, কারণ উনি অক্সিজেনের উপরে রাখতে হতো এবং অক্সিজেন ঘুমের মধ্যে অক্সিজেন স্যাচুরেশন যখন ফল করে, মানে নামে নিচের দিকে, তখন অক্সিজেন দিচ্ছে না, তখন ঘুমের মধ্যেই মৃত্যু হয়। এই একটা যন্ত্রণাহীন জীবনাবসা। বয়স আমার চাইতে উনি 4 বছর বড়, 80 বছর বয়সে ঠিক প্রায় তার জীবনাবসান হয়েছে। অবদান তো এখানে বলার প্রশ্ন ওঠে না, কারণ এখানে কিছু বলা হয়েছে আর আমি বললাম আরো অনেক কিছু প্রকাশিত হবে। কিন্তু ধাক্কা খেয়েছে সবচেয়ে বড় যখন কমরেড সীতারাম ইয়েচুরি আমাদের ছেড়ে গেছে। আমার মুশকিল হচ্ছে উনি যখন অসুস্থ, উনি ফোন করতেন মাঝে মাঝে, গেলে তো কথা হতো সে আলাদা কথা, ফোন করে বললেন আমার এরকম একটা হয়েছে, কি করি সেটা। মানে দিল্লিতে চিকিৎসকের অভাব নেই, তবু আমাকে কমরেড হিসাবে ফোন করেছে। আমি বললাম যে আপনি এই কালকে চলে যান, আপনি ডাক্তারকে দেখাতে হবে এইমসে, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আমার সরকারি যে ব্যবস্থা আছে তার মধ্যে, যে মেডিকেল কলেজ আছে তার মধ্যে এখনো যদি কিছু ভালো ব্যবস্থা থাকে নির্ভরযোগ্য, সেটা ওখানে আছে। কাজে আপনি অন্য কোথাও না গিয়ে চলে যান। বলে আমি ওদের বলেছি চলে যাবো কাল সকালে, গেলেন। তারপরে আর ফিরলেন না। মাঝখানের কথায় আমি অনেক চাচ্ছি। শেষের দিকে যখন ওকে অক্সিজেনে রাখা হয়েছিল তখন তোমার সঙ্গে কথা বলার উপায় ছিল না, কিন্তু রিপোর্টগুলো আমাকে পাঠাতে, হয়তো চিকিৎসক ছিলাম বলে এক সময় পাঠাতেন তারা। তো যাই হোক, তাতে আমি বলেছিলাম যে হোপ ফর দি বেস্ট, গেট প্রিপেয়ার ফর দি ওয়ার্স্ট। মানে বুঝলেন আপনারা যে আমরা সবটা আশা করতে পারি ঠিক হয়ে উঠবেন, কিন্তু খারাপ কিছু হতে পারে, তার জন্য প্রস্তুতি থাকা দরকার। কারণ রিপোর্টে বোঝা যাচ্ছিল যে ওর স্বাস্থ্যের অবনতি হচ্ছে। এখন আমাদের মধ্যে যারা আমরা পলিটব্যুরো ইত্যাদিতে আছি, এইসব বয়স্ক লোকেরা, তার মধ্যে উনি অপেক্ষাকৃত তরুণ সেদিক দিয়ে, বয়সের দিক থেকে। আমরা তো চলে যাবো, কিন্তু তারপরে একটা ভরসা ছিল যে ওই রকম একজন কমরেড আছেন। কীরকম আঘাত লাগে এটা বোঝা দরকার। আমি এর চেয়ে বেশি কিছু বলতে পারবো না। ওর বিকল্প পাওয়া মুশকিল। বিকল্প তৈরি হবে কারোর জন্য, কিছু থেমে থাকে না, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু বিকল্প পাওয়া মুশকিল। ওর বহুমুখী প্রতিভা ছিল, সেসবে আমি এখন যেতে পারছি। তো সেরকম একটা সবার মধ্যে আমাদের ঠিকই অনেকগুলো এখানে বিষয় যুক্ত করা হয়েছে এই সভায়। আমার অনুরোধ থাকতে পারে, বিনম্র নিবেদন, যে এইসব যখন সভা হয়, যখন এদের আমরা স্মরণ করি, সুকুমারদাকে স্মরণ করি, তারপরে এইরকম দুজন ব্যক্তিত্বকে আমরা স্মরণ করছি, সেই সভায় আরও 5 রকম বিষয় মিশিয়ে দিলে একটু অসুবিধা হয়। সেগুলো আপনারা ভেবে দেখবেন যে ভবিষ্যতে ঠিক এরকম করা উচিত হবে কিনা। এখানে আপনারা যারা এসছেন, আমি বুঝতে পারি আপনাদের অসুবিধা আছে, বুঝে যেতে হবে। যারা ছেড়ে গেছেন তাদের উপর আমি রাগ করতে পারি না, কারণ তাদেরও কাজ আছে, তাদেরও সমস্যা আছে। আমরা যা বলি তা আমাদের নিজেদের করে আগে দেখাতে হবে। আমরা যদি সেই কাজ না করি, আমাদের বলার কোনো দাম নেই যদি আমরা কাজে না করি। দি বেস্ট ওয়ে অফ সেইং ইজ ডুইং। ওই বিখ্যাত একটা কথা আছে, একটা লাতিন আমেরিকার বিপ্লবী ছিলেন, উনি বলেছিলেন। যাই হোক, বলার সবচেয়ে ভালো উপায় হচ্ছে করে দেখা। এরকম করে করতে হয়, যেরকম এরা করেছে, তাদের আমরা এখন স্মরণ করছি, এবং সেটা নিজের জীবনে তাকে প্রয়োগ করতে হয়, যাতে মানুষকে উৎসাহিত করা যায়। এবং এই প্রয়োগের কাজটা সহজ, কঠিন। আমাকে যেসব বিষয়ে বলতে বলা হয়েছে, এ নিয়ে এটা আমার সুবিধা আছে। কমরেড বিকাশ ভট্টাচার্য এমন কিছু বলেছেন যাতে কিছুটা বড় কাজ
যেটা মূল কথা সেটা তিনি বলে দিয়েছেন। মানে আমাকে যেটা বলতে বলা হয়েছে এরকম বিষয় বলা খুব মুশকিল, কারণ এতগুলো বিষয় যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধানের অধিকার, বর্তমান সময়ে আমাদের দেশ ও রাজ্যের পরিস্থিতি, মানে 5টা বিষয় বলে বলে আমি যা করলাম। তো আমি ওই দীর্ঘ ব্যাপারে যাচ্ছি না। এখন যেটা প্রথম বোঝা দরকার যে গণতন্ত্র কি, কমরেড বিজয় ভট্টাচার্য শুরুতেই বলেছে এবং বিশদভাবেই বলেছে। আমি সেগুলো পুনরাবৃত্তি করছি। যেটা বলেছেন যে এটা কেবল একটা লিখে দিলে যে সবাই সমান অধিকার ইত্যাদি ইত্যাদি রয়েছে, এটাই হয় না। তার অর্থনৈতিক অধিকার, সব অধিকার আছে আপনার, খাদ্যের অধিকার, বস্ত্রের অধিকার, শিক্ষার অধিকার, 5 কথা বলছি, কিন্তু পয়সা না দিলে কিছু পাওয়া যায়। পয়সা যদি থাকে তো আপনি খাদ্য পাবেন, বস্ত্র পাবেন, শিক্ষা পাবেন, চিকিৎসা পাবেন ইত্যাদি ইত্যাদি। বাজারের উপরে নির্ভর, বাজারই সব ঠিক করছে এখন, এবং সেই বাজারের পরিকল্পনা ইত্যাদি উঠে গেছে, পরিকল্পনা কমিশন উঠে গেছে। তথ্য পাওয়া মুশকিল যে গরিবী কিরকম বাড়ছে, মানুষের দুর্দশা কিরকম বাড়ছে, কারণ যারা এসব তথ্য সংগ্রহ করে, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন, তারপরে প্ল্যানিং কমিশন, পরিকল্পনা কমিশন, এসব উঠে গেছে। কিছু তথ্য পাওয়া মুশকিল, কারণ পাওয়ার যারা অন্য গবেষণা করেন, বিশেষ করে বামপন্থী, গণতান্ত্রিক ইত্যাদি মানুষ, বুদ্ধিজীবী যারা আছেন, তাদের লেখা থেকে কিছু পাওয়া যায়, কিন্তু সারা দেশের তথ্য পাওয়া খুব মুশকিল যে কি হচ্ছে। সেই জন্য এটা খুব কঠিন ব্যাপার। গণতন্ত্র যেটা বলা হয় সেটা খালি নির্বাচিত হওয়ার, ভোট দেওয়ার অধিকার, সেটাই খালি নয়, সেটা মানুষের যে অধিকার, যা বলা হয়েছে আপনাদের, আমি আর কথা বাড়াচ্ছি না। সেই গণতন্ত্রটা সমস্ত ক্ষেত্রে জুড়ে থাকতে হবে, যে অধিকার রাষ্ট্র দেয়। এখন মুশকিল হচ্ছে যে আমাদের সংবিধানে কথায় যেহেতু ওখানে আছে, আমাকে বলতে হচ্ছে যে আমাদের দেশের সংবিধানের 2টো সীমাবদ্ধতা আছে। দেশ যখন স্বাধীন হয় তখন তার আগের থেকে পরে বিতর্ক হয়েছে অনেক, আমরা কি সত্যি স্বাধীন না স্বাধীন। একসময় আমাদের পার্টি, আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না, তারা স্বাধীনতার পরে তারা একমত হয়ে ঠিক করেছিলেন এই আজাদি ঝুটা, মানে এই স্বাধীনতাটা স্বাধীনতা। পরে আমরা বিচার করে দেখেছেন, আমি আমাদের কথা বলছি না, তখনকার যারা নেতৃত্ব ছিলেন তারা যখন মিলিত হয়েছেন সর্বভারত প্রেস করে পার্টি সম্মেলনে, পার্টি কংগ্রেস যাকে আমরা বলি, সেখানে সম্মিলিত হয়ে তারা বলেছেন না, এটা ঠিক বলা হয় না, আমরা স্বাধীন, কিন্তু স্বাধীনতার সীমাবদ্ধতা আছে 2টো। একটা হচ্ছে এই যে এই আমাদের দেশ, একটা তো দেশ ভাগ, আর একটা বড় কথা হচ্ছে আপোষের স্বাধীনতা। স্বাধীনতাটা হচ্ছে আপোষ করে। স্বাধীনতার এরকম নয় যে আপোষহীন সংগ্রাম ভারতে হতে পারত না। 2টো দৃষ্টান্ত অনেকে বলেন, যারা বলতেন, লিখেছেন, যারা পাওয়া যায় এখনো, বর্তমান ঐতিহাসিকরা যারা গবেষণা করছেন তারা বলেন 2টো সময় ছিল যখন ভারত হয়তো আগেও স্বাধীন হতে পারত, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। একটা যখন অসহযোগ আন্দোলন আর খিলাফত আন্দোলন মিলে যে সেটা এই বিরাট একটা আকার নিয়েছিল সারা দেশে, এবং বিরাট আন্দোলন তৈরি হয়েছে প্রথম যুদ্ধের পরে। যাই হোক, কমিউনিস্ট পার্টি যে তৈরি হয়েছে প্রথম যখন বিদেশে তাসকেন্টে, তখন সেখানে যারা গেছিলেন ওখানে, সেটা আমাদের দেশের বিপ্লবীরা, তারা গাইডে গিয়ে চেষ্টা করছিলেন একটা কমিউনিস্ট পার্টি তৈরি করার বিপ্লবীর জন্য, মৌলিক স্বাধীনতা, তার মধ্য দিয়েই দেশটা কি করে বদলাতে হবে ইত্যাদি। তারা অনেকে মস্কোতে গেছেন, সেখানে ইউনিভার্সিটি ছিল, সেখানে কমিউনিস্টদের শিক্ষা দেওয়া হতো, যেখানে হোচিমিন যেখানে ইউনিভার্সিটিতে পড়েছিলেন সেখানে তারা গেছে। কাগজ লেখা এসব পাওয়া যায়, মির্জাপুর রহমান, আমার জীবন ও ভারতের কমিউনিস্ট পার্টি। আমি একদিন আপনারা পড়েছি, সেই ইতিহাস না জানলে আমরা অনেক কিছু বুঝতে পারি। কিন্তু যাই হোক, সেটা একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন নাকি হতে পারত। আর একটা হয়তো দেশের স্বাধীনতার আগে যখন নৌবিদ্রোহ ইত্যাদি হলো উত্থান, সেরকম একটা গণঅভ্যুত্থানের চেষ্টা হচ্ছিল, কিন্তু সেটা সময় চলে গেলে 46-এর ব্যাপারটা 48-এ করতে চাইলে কিছু হয়তো করা যায়। আমি কথা বাড়াচ্ছি না, খালি বুঝবার জন্য বলছি যে
সঠিক সময় ঠিক করার কি করতে হবে না করতে হবে সেই ব্যাপারে আমাদের একটা আপোষের মধ্য দিয়ে যেতে হয়েছে, আপোষের মধ্য দিয়ে দেশ ভাগ হয়েছে। এই আপোষটা এটা হচ্ছে আমাদের এখনো সমস্যা থেকে গেছে, যেটা আপনারা শুনেছেন কমরেড বিকাশ ভট্টাচার্য বলেছেন আপনাদের, নেহরু যা চেয়েছিলেন যা বলেছিলেন, স্বাধীনতা আমাদের সংবিধান যা লেখা হলো, সংবিধানের আমাদের প্রস্তাবনাতেই রয়েছে যে ভারত মানে একটা স্বাধীন ভারত মানে হচ্ছে একটা সার্বভৌম সোভারেন যাকে বলা হয়, মানে তার স্বাধীনতা থাকবে সব ব্যাপারে মত ঠিক করে। কিন্তু স্বাধীনতার পরেও তখনও কমনওয়েলথ বলে একটা জিনিস ছিল, ব্রিটিশের সাম্রাজ্যের যারা স্বাধীনতা পেয়েছে সেই সব দেশগুলোকে নিয়ে তাদের একটা হস্তক্ষেপের চেষ্টা থাকতো। সেটা অবশ্য নেহরুরা তারা চেষ্টা করে তখন এটা জোট নিরপেক্ষ একটা সংগঠন তৈরি করেছিলেন, জোট নিরপেক্ষ নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট, যেটা নেই এখন ভারতে, উঠে গেছে। বিশেষ করে এই বিজেপি এনডিএ সরকারের আমলে, আগে অটল বিহারী বাজপেয়ীর সময় আর এই মোদীর সময় বিশেষ করে। সুতরাং ওই যে মুশকিল হচ্ছে যে সেই অর্থে সার্বভৌমত্ব এখন নেই। এখনকার তো পরিস্থিতি অনেক বদলে গেছে, কারণ এখন পুঁজি মানে ব্রিটিশ পুঁজি, আমেরিকার পুঁজি, অমুক পুঁজি, তমুক পুঁজি এসব নয়। আগে ওই পুঁজি সেই পুঁজি ছিল, এদেশের সঙ্গে ওদেশে লড়াই হতো, তাতে সাম্রাজ্যবাদী যুদ্ধ হয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এখনকার পুঁজি যাকে বলা হয় আন্তর্জাতিক লগ্নি পুঁজি, এটা সব মিলেমিশে একাকার হয়ে গেছে। বিশ্বায়নের সময় বিশ্বায়নের পুঁজির বিশ্বায়ন হয়েছে, এবং পুঁজি যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে পারে, এখান থেকে ওখানে। সেই পুঁজি থেকে কলকারখানা তৈরি হয় না, সেই পুঁজি থেকে কর্মসংস্থান হয় না, সেই পুঁজির থেকে কি হয়? পুঁজির থেকে পুঁজি, টাকার থেকে টাকা। এটাকে বলা হয়, যাকে লুট, আদিম সঞ্চয়ন মাস বলতেন, সেই পদ্ধতিতে পুঁজি তৈরি হচ্ছে। বিরাট বিরাট সম্পত্তি হয়েছে, আপনারা জানেন যে সব। আমি আদানির এই হিন্ডেনবার্গ রিপোর্ট ইত্যাদিতে আছে, আরো প্রকাশ পাচ্ছে, কতদূর যাবে আমি জানি না। এটা পুরো লুটের টাকা। এই এখানে কাউকে খাটায় দুরকম আছে, মাছ যেরকম বলেছিলেন মার্ক্সবাদীরা, আমরা বারবার মনে করিয়ে দিই। একটা হচ্ছে আপনি মজুরকে খাটালেন, শ্রমিককে খাটালেন, সে খাটানোর জন্য তার যে তাকত শরীরে যা গেল সেটা তো আবার খেয়ে দিয়ে সেটাকে পূরণ করতে হবে, না খেয়ে কেউ কাটতে পারে না। সেইটার জন্য শ্রমের যা মূল্য দেওয়ার কথা সেটা মজুররা পায় না, তাহলে বাকিটা কোথায় যায়? উদ্বৃত্ত মূল্য। এইটাকে আমরা বলি যে ওইটা আত্মসাৎ করে মালিক, এইভাবে পুঁজি তৈরি হয়। ইংরেজিতে বলে যেটাকে অ্যাপ্রোপ্রিয়েশন। আর একটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েশন, ইংরেজিতে বলে এক্সপ্রোপ্রিয়েশন, মানে হচ্ছে লুট। অর্থাৎ খাটাবার ব্যাপার নেই, কাজ নেই, বাজ নেই, উৎপাদন নেই, কিছু নেই, টাকা থেকে টাকা হচ্ছে। উইকিপিডিয়া সার্চ করলে কেউ দেখতে পাবেন যে এই যে সব বিদেশি কোথায় কোথায় বলে যেখানে পুঁজি যায় খাটবার জন্য, এই অফশোর বলে, মানে আমাদের দেশের বাইরে কোথায় কোথায় সব আছে। আমি একবার দেখলাম, হঠাৎ করে আশ্চর্য হয়েছে, খোঁজ নেওয়া তো খুব মুশকিল, কারণ ওই কোম্পানিগুলো অফশোর কোম্পানি কে কোথায় আছে, কি ব্যাপার। কলকাতায় কি একটা আছে, ওখানে লেখা আছে যে ওখানে একটা ঘরে দুটো লোক কাজ করে, সেই দুটো লোকও সবসময় থাকে না, তালা বন্ধ থাকে। আর তাহলে করে ওই কালো টাকা ওখানে ঢুকছে ওই কোম্পানিতে, কার টাকা আপনি জানেন না, সে টাকা কোথায় যাচ্ছে আপনি জানেন না, এই যে বিষয়। এবং তারপরে সেটা কালো টাকা খাটবে ওই শেয়ার মার্কেটে, মুক্ত সুখ, এসব গভীরে যাওয়া এখানে অসম্ভব। এইটা হচ্ছে লুট, এটা পুঁজির আত্মসাৎ করা, কারণ উদ্বৃত্ত মূল্যের আত্মসাৎ করা এটা নয়। এই জন্যে এই দুয়ের মধ্যে পার্থক্য আছে। বর্তমান পুঁজির চরিত্র হয়েছে এবং এটা সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, এবং ঘুরে বেড়াচ্ছে মানে এখন তো কেউ টাকা পকেট থেকে এরকম করে ওরকম করে দেয় না, ওরকম টাকা তো যাচ্ছে নেটে। আমি আপনাকে 15 বছর আগেকার হিসাব বলতে পারি, যখন একদিনে 24 ঘন্টার মধ্যে কত ট্রিলিয়ন ডলার, $3.5 ট্রিলিয়ন, ট্রিলিয়ন মানে একের পিঠে 12টা শূন্য বসাতো ডলার। এখন আপনাকে 80 দিয়ে আবার গুণ করতে হবে যে টাকায় জানা। আপনি ভাবুন কি পরিমাণ টাকা একদিনে 24 ঘন্টায় পৃথিবীর এই দেশ থেকে ওই দেশ কোথায় ঘুরছে
কোথায় সুদ বেশি পাবে, কোথায় খাটিয়ে বেশি টাকা পাবে তার সন্ধান। এটা 15 বছর আগেকার কথা। এখন তো তার পরিমাণ কত আমিও জানি না, সেটা মাঝে আবার খোঁজ করে দেখতে হবে সর্বশেষ কি হবে। এর মধ্যে যাচ্ছে তো নেটে, এই যে মোবাইল এইসব করে উপরে যাচ্ছে কি বলে, যাদের ওইসব আছে তারা টাকা এখান থেকে ওখানে পাঠাতে পারে। এবং তার দিকে এখনকার পরিস্থিতিটা একটা ভিন্ন, শোষণের প্রকৃতি ভিন্ন। এবং ওই গত শতাব্দীতে যে অবস্থা ছিল, যে ব্রিটেনের সঙ্গে আমেরিকার সঙ্গে জার্মানি, ব্রিটেনের সঙ্গে জার্মানি, ইটালির সঙ্গে এদের মিত্রপক্ষ জাপান, জার্মানি, কি বলে জাপান, জার্মানি আর ইতালি মিলে এরা হচ্ছে ফ্যাসিস্ট, আর বাকি সবাই মিলে, বাকি তো সবাই এক ছিল না, কিন্তু পরে তাদের এক হতে হয়েছিল। যারা পুঁজিবাদী রাষ্ট্র আর যারা কমিউনিস্ট সমাজতান্ত্রিক রাষ্ট্র, তখন তারা সোভিয়েত ইউনিয়ন, তাদের এক হতে লড়াই করতে হয়েছিল ফ্যাসিবাদী। আবার সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এখানে যে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে, ধর্মনিরপেক্ষ কথাটার মানে ধর্ম আর ধর্মনিরপেক্ষতা, সাম্প্রদায়িকতা, এই তিনটা কথাকে ভোলাতে, ধর্ম মানে ধর্ম আচরণ কেউ করে, ধর্ম বিশ্বাস করে, আমি করি না, কিন্তু আমি তো আপনাকে বলতে পারি না যে আপনাকে এটা মানতেই হবে, এই আপনি ধর্ম পালন করবেন। আমি অনেকবার বলে থাকবো আপনাদের ব্রাহ্মণবাড়িতে জন্মেছি, এখানে তারা জামা খুলে দেখাতে পারি না, উপায়টা নেই, ফেলে দিয়েছি। কবে আমার বাবা মানতেন, উনি বললেন তুই ফেলে দিলি এটা কি হবে? আমি বললাম খুব বিরাট কিছু কাজে লাগে না, আমি যা বুঝেছি ছোটবেলায় দিয়েছিল তখন। আচ্ছা যাই হোক, ধর্মতত্ত্ব করিনি এরকম না, কোনো নানা ধর্মই অনেকে আপনারা যেরকম করেছে, সে আমরা করি বোঝবার জন্য কি ব্যাপার। ধর্ম বিশ্বাস যে যার ব্যাপার, সে অধিকার তাদের আছে, এটা আমরা জোর করে হস্তক্ষেপ করতে পারি। কিন্তু রাষ্ট্র, সরকার, রাজনীতি এর সঙ্গে ধর্ম মেলা এবং বিশেষ ধর্ম মানুষের মধ্যে বিভাজন তৈরি করার থেকে এখন যেরকম হচ্ছে, হিন্দুত্ব, এই হিন্দুত্বের সঙ্গে আর এই যে পুঁজি, লুটেরা পুঁজি, এ দুটো মিলে গেছে। এই জন্য এটা বলা হয় কর্পোরেট হিন্দু, অর্থাৎ বিরাট যারা পুঁজির মালিক, আম্বানি, আদানি, তাদের এই যে লুটের টাকা আর তার সঙ্গে এই হিন্দুত্বের বলি, বিষের বলি, এটা মানুষের মাথায় ঢোকাবার চেষ্টা করছে। সেইটা হচ্ছে যাকে বলা হয় সাম্প্রদায়িকতা। তার মানে ধর্মনিরপেক্ষতা নেই। নেহরু একমাত্র ছিলেন, এটা সঠিকভাবে বিকাশবাবু আমাদের মনে করিয়ে দিয়েছেন যে উনি প্রকৃত অর্থে ধর্মনিরপেক্ষ ছিলেন। নেহরু হন বা জ্যোতি বসু হন, বিলেতে যারা ব্যারিস্টার হয়ে ফিরে এসে তারপরে এখানে দেশে স্বাধীনতা আন্দোলনে বা বাম আন্দোলনে যোগ দিয়েছেন, এরা ওখানে জানতেন যে ইউরোপে কি করে ফরাসি বিপ্লবের সময় কিরকম করে ধর্মনিরপেক্ষতা মানে চার্চ চালাবে, গির্জার ওখানে যারা রয়েছেন তারা চালাবেন কি বলে রাজাকে বা সরকারকে, রাষ্ট্রকে না, ওটা সম্পর্ক ছেদ হয়েছে। রাজা তার সঙ্গে কি বলে চার্চ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ রাষ্ট্রের সঙ্গে ধর্মের বিচ্ছেদ। কোন ধর্মের রাষ্ট্র কোনো ধর্মের নেই, কিন্তু প্রত্যেকটি মানুষের যে যার বিশ্বাস করবার, ধর্ম বিশ্বাস করবার, অবিশ্বাস করবার, এই ধর্ম বা ওই ধর্ম করবার, ধর্মান্তর করবার, এসব অধিকার মানুষের, তাদের নিজস্ব ব্যাপার, সেখানে আমরা হস্তক্ষেপ করতে পারি। এখানে রাষ্ট্র সরাসরি, এরা বলতে তার দ্বিধা করেন না, হিন্দু রাষ্ট্র বানাতে চাচ্ছে। লড়াই আমাদের দেশ যদি এক থাকতো, আমি বললাম আমাদের আপোষের স্বাধীনতা, দেশ ভাগের স্বাধীনতা, দেশ যদি ভাগ না হতো সম্ভব ছিল। আমি বললাম একটা সময় ছিল যখন হিন্দু মুসলমান মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছিলেন গান্ধীজি। এখন উনি, আমি ওকে শ্রদ্ধা করতে পারি না, কিন্তু আমাদের কষ্ট হয় যখন ভাবি যে এরকম একটা সময় যখন খিলাফত আন্দোলন হলো, চৌরি চৌরায় একটা ঘটনা ঘটলো থানা, সেটা পুলিশ আগে গুলি চালিয়েছে, তারপরে ওটা থানা জ্বালিয়ে দিয়েছে। গান্ধীজি বলেন হিংসা হয়েছে, উনি খিলাফত আন্দোলন প্রত্যাহার করে নিলেন।
তেমন একটা পরিস্থিতি ছিল। তো এই যে একটা উনি করতেন, দেশ যদি স্বাধীন হয় আমার শরীরের উপর দিয়ে হবে, মৃতদেহের উপর দিয়ে হবে, উনি বলতেন। ঠিক, এটা ঠিক, কোনো সন্দেহ। যখন দাঙ্গা হয়েছে, হিন্দুরা আক্রান্ত হোক, মুসলমানের আক্রান্ত হোক, তিনি ওখানে গেছেন এবং ওকে জীবন দিতে হয়েছে তার জন্য। নাথুরাম গডসে যে গান্ধীজিকে খুন করেছিল, এটা কেউ ভুলে যাবে, এবং সেইটাই হচ্ছে RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এগুলো ভুলে যাবেন না। এই যে বিজেপি যারা করেন, আপনার পূর্বসূরি হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আর এখানে যখন আমি কতবার আপনাদের তো বলে থাকবো, আমি জানি না আপনাদের এখানে, আগে আমি যখন আসতাম, কি সাম্প্রতিককালে এসেছি, তখন হয়তো বলে থাকতাম আমি, এটা আমার বলার উপরে নির্ভর করে না, কাগজে আমি দেখে বলছি যে যখনই মোহন ভাগবত RSS এর প্রধান যিনি গুরু সরকার সারা দেশে, তিনি যখন বাংলায় আসেন, তখন এই মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে পুলিশ অফিসার এদের প্রত্যেককে ধরে ধরে বলা যে একে দেখবে ভালো করে যে কোনো অসুবিধা না হয়। ফল পাঠিয়ে দিলেন, ওই ফলমূল খান উনি এই করেন, উনি খুঁটিনাটি জানেন। আর আমরা তো অনেক আগে থেকে জানি। যখন উনি গিয়ে RSS এর কাছ থেকে ওখানে কি অভ্যর্থনা পেয়েছিলেন, ওকে বই উদ্বোধন করার জন্য রেখেছিল, উনি ঘোষণা করেছিলেন আমি বিজেপিকে নিয়ে আসবো বাংলায়, দিয়ে একসঙ্গে লোক ফ্রন্ট করব। এসব ভুলে যাবেন না, এসব উনি করেছেন। এবং তখন এটা 2011-র ব্যাপার না, তার আগে আমি খেয়াল করিয়ে দিচ্ছি আপনাদের, যখন আপনাদের এখানে জেলায় জেলায় সব জায়গায়, কেউ ভুলে যাবেন না, তখন লেখা হয়েছিল দেওয়ালে যে চুপচাপ ফুলে চাপ পঞ্চায়েত ইলেকশন ছিল। চুপচাপ ফুলে চাপ, ফুল মানে এই ফুল আর ওই ফুল। ফুল তো ছিল না ওদের, ফুল কে দিল? একটা পদ্ম ফুল ছিল ওদের, আগের থেকে আছে বিজেপি, আর এটাকে পেছন থেকে চালা। আর এদের ঘাস ফুল, এই ঘাস ফুল, এই প্রতীকটা বিজেপি না থাকলে করতে পারত না, তারাই করিয়ে দিয়েছে। এদের পার্টি রেজিস্ট্রেশন থেকে আরম্ভ করে প্রতীক ইত্যাদি করিয়ে দিয়েছে। দীর্ঘ ইতিহাস। কতবার বলেছেন জ্যোতিবাবু, কতবার বলেছেন যে এই বিজেপি সম্পর্কে। আমি অনেক কথায় যেতে পারছি না, কিন্তু আজকে এখন যখন এই আমরা মা তিলোত্তমা যার জন্য হয়তো আপনারা, আমি জানি না কোথায় কি কর্মসূচি হচ্ছে, কিন্তু সব মানুষ নেমেছেন, রাস্তায় নেমেছেন। জানি না, ভিন্ন ভিন্ন দল থাকতে পারেন, তার মধ্যে দলের সমর্থক থাকতে পারে, আমি তা জানি না। কিন্তু আমরা বলি সবসময়, আমাদের পার্টি বামফ্রন্ট, আমরা এসব বলি, এখন চিরকাল বলে আসছি, এখনো বলেছি, ভোটের সময় বলেছি যে আমরা বামপন্থীরা, অন্য বামফ্রন্টের বাইরে যারা বাম আছেন, তাদের সবাইকে একসঙ্গে নিয়ে, বাইরে যে ধর্মনিরপেক্ষ শক্তি আছে, যারা এখনো ধর্মনিরপেক্ষতার কথা বলেন, যারা এখন সামাজিক সমতার কথা বলেন, কংগ্রেস যা ছিল তাদের যা বক্তব্য আছে, যা বলছেন তাদের নিয়ে, আর তৃণমূল বিজেপি বাদে, সারা দেশে বিজেপির বাদে, আর বাকি আমাদের বাংলায় তার সঙ্গে তৃণমূল, কারণ আমাদের দুই দিকে লড়তে হচ্ছে। কারো সন্দেহ আছে না যে দুজের মাথা এক জায়গায়? মোহন ভাগবত যখন এই সেদিন এসেছিলেন, কি বললেন? যে সরকার যা করছে তাই মেনে নাও। রাজ্য সরকারের কথা বলছে, এই মুখ্যমন্ত্রী যা করছেন তাই মেনে নাও, বিজেপিকে বলে। আর বিজেপি এখানে কি করল? মুখ্যমন্ত্রীর সঙ্গে মিলে একসঙ্গে, ওখানে তৃণমূল আর বিজেপি একসঙ্গে এক হয়ে একটা বললো যে কি বলে, এই দর্শনের সাজা হচ্ছে ফাঁসি দেবে। ফাঁসি তো দেবে ঠিকই বলছে, কিন্তু আইন করলে ভবিষ্যতে যে করবে তার জন্য ফাঁসি হবে। এই লোকটার কি হবে? এই দর্শনে কি হবে? এই যা হলো দর্শন ভুল, তারপরে দুর্নীতি ইত্যাদি যা চক্র, সব মিলে একদিন তো বোঝা যাচ্ছে, মাস পেরিয়ে গেল, খাবার হয়ে গেল, তারপরেও এখনো কি বুঝতে পারছেন? আর বারবার ওরা কত রকম আক্রমণ করবার চেষ্টা করছে, পারছে না, কারণ মানুষ এক হচ্ছে ক্রমশ। তো আমরা যখন বামপন্থীরা করি, তখন আমরা বাম ফ্রন্টের পার্টিরা করি। আমরা যখন বাম ফ্রন্টের বাইরে যারা বাম আছেন তাদের সঙ্গে করি, তখন আমরা সবাই ওদের আসতে বলি যে আসুন আপনারা একসঙ্গে করুন, নাহলে একসঙ্গে বলুন কবে সুবিধা হবে, আমরা একসঙ্গে করি। কংগ্রেস তাঁদেরও বলি
যাই হোক, বাকি যে কেউ আসবে এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে তাদের আমরা ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছি। এটা আমাদের পরিস্থিতিতে আমাদের কাজ। সারা দেশে বিজেপির এই সরকার, হ্যাঁ, একটা বড় বিরাট ধাক্কা খেয়েছে বিজেপি, কারণ এককভাবে আর ওদের সংখ্যাগরিষ্ঠতা নেই। এবং আমি জানি না, আপনারা জানেন ওই প্রায় যে কয়েক কোটি, 5 কোটি থেকে 6 কোটি হবে মোটামুটি ভোট যেটা দিয়েছিল লোকে, সেই ভোট গণনা করা হয়। এই যদি গোনা হতো তাহলে বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেত না। আর আমি আপনাদের বলে যাচ্ছি, খুঁজে বার করার দায়িত্ব আপনাদের। আমি রাজ্যে যারা দেখেন পারেন কিনা তাদেরও বলেছি যে 10টা লোকসভা আসন আছে পশ্চিমবাংলায়, যে 10টা লোকসভা ওর মধ্যে পড়ে। অর্থাৎ এখানে 10টা লোকসভা যদি ভোট গুণা হতো ঠিক, তাহলে হারতো বিজেপি, হারতো। তৃণমূল হারতো কিনা আমি বলতে পারবো না, কিন্তু বিজেপি তো হারতো। সারা দেশের সামনে বিজেপি প্রধান বিপদ, এটা খেয়াল রাখতে হবে। আর পশ্চিমবাংলায় বিজেপির বিরুদ্ধে লড়াইতে তৃণমূলকে দিয়ে করা যাবে না। কি করে করবে? এই তো বলছে তৃণমূল যা করছে সব মেনে নেবে, এটা হচ্ছে RSS বলে দিয়েছে। বুঝতে এত দেরি হলে তো হবে না। কিছু লোক করছেন কি, যে মাঝে মাঝে বিজেপি ছেড়ে তৃণমূলে যাচ্ছে না, তৃণমূল থেকে বিজেপি দিয়ে যাচ্ছে। এই টিকিট পেল না তো এখান থেকে ওখানে চলে গেল। সেসব তো সাধারণ মানুষ, তো তাদের তো এতে কোনো স্বার্থ নেই। তাদের আমাদের বোঝাতে হবে। কেউ তৃণমূল করছেন এই জন্যে যে তৃণমূল না করলে বিজেপিকে লড়তে পারবে। সংখ্যালঘুরা কোথায় যাবে? তারা কি করে থাকবেন এই দেশে? এই দেশটা তো এরকম ছিল না যা করছে। আবার ওই অতীত দিন, দেশভাগের দিনগুলো ফিরিয়ে আনতে চাচ্ছে আমাদের দেশে। আমি অনেক কথা যেতে পারছি না, কিন্তু আমি বলছি এটাই, যে তারা ভাবছেন যে তাহলে এখানে বামপন্থী অন্যদের কংগ্রেস মিলে শক্তি নেই, তাহলে আমাদের তৃণমূলের সঙ্গে থাকতে হবে। আর উল্টো দিকে যারা তৃণমূলের অত্যাচারে অতিষ্ঠ, তারা ভাবছেন আর কেউ পারবে না, তাহলে আমাদের গিয়ে বিজেপির সঙ্গে যেতে হবে। এই পরিস্থিতিটা বদলাচ্ছে। এই যে অভ্যুত্থান তৈরি হচ্ছে সারা রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় যা হচ্ছে, প্রত্যেক দিন যা ঘটছে, এই সব রকম মানুষ ঝান্ডা ছাড়াই, তাদের কোনো ঝান্ডা নেই, তারা মিলে একসাথে নেমে পড়ছেন। একটা রাজনৈতিক সংগ্রাম এক সময় হয়েছিল আমাদের কেরালাতে, ঝান্ডা ছেড়ে ব্রিগেড জয়প্রকাশের ডাকে এক সময় হয়েছিল, সেই এমার্জেন্সির সময়। আবার একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেরকম, যেটা ইতিহাস বদলাতে পারে, ভারসাম্যের পরিবর্তন করে দিতে পারে। তো কাজে আমি আপনাদের খালি সেই জন্য বলতে চাই যে এই কাজটা, এই বলা, ভাষণ দেওয়ার, এখানে আলোচনা সভা ইত্যাদি এইসবে হয়, বাকিটা হচ্ছে করতে হয়। সেটাই ওই যেরকম সুকুমারদের কথা শুনলেন আপনারা, যে গাড়ি যদি না ঘটছে তাহলে দারোয়ানকে নিচে নেমে যেতে হয়, আর ওই কাদায় যখন চাকাটা পড়েছে কাঁধ ঠেকাতে হয়, গাড়ি কি করে চলবে। গালিগালাজ দিয়ে কাউকে কিছু লাভ হয় যদি না বোঝাতে পারে। আন্তরিকভাবে যদি তার মনটাকে আমি মন না পাই, তাহলে বাকিটা তো আমাদের নির্দেশের উপরে নির্ভর করে। আমরা কি বললাম, সেসব ভাষণ ইত্যাদি কি হলো, সেটার উপরে নির্ভর করে। নিবিড় সম্পর্ক চাই মানুষের, যেখানে মানুষের মনের মধ্যে আমি জায়গা পেতে পারি আর সেটাকে আকর্ষণ করতে পারি। সেটাই হচ্ছে সবচাইতে বড় কাজ। কাজে আমরা যাদের আজকে স্মরণ করছি, আর সুকুমার দাকে, যাকে আমরা প্রতি বছরই আপনারা করেন। আমি এবছর ভেবেছিলাম যে আমি তো অনেক দিন এসব আসি না, কারণ আমি বলি যে বয়স্ক যারা, প্রবীণ যারা, তাদের নিয়ে যাও, তাদের দিয়ে করো, এইসব বলতাম। তার এবছর দেখেছে। তারপরে এখন তো আমি আসি, এখন কখন ডাক করবে ইত্যাদি। কারণ এইসব যদি 4 বছর কম, তারা যদি হঠাৎ করে এরকম করে চলে যায়, তখন তেলদি থাকতে হয় মোটামুটি। না, মধ্যে তো ভয়ের কিছু নেই, আমাদের কাজে যায় না, আসে না কিছু। কিন্তু আমার কথা হচ্ছে এই যে আমাদের চিন্তা হচ্ছে যে পরে কি হবে। কেন সুকুমারদাকে স্মরণ করবেন? কেন সীতারামকে স্মরণ করবেন? কেন বুদ্ধদাকে স্মরণ করবেন? আমরা কি কাজের জন্য, কোনো পুরস্কারের জন্য পার্টি করছি? আপনারা সম্বর্ধনা দেবেন কি দেবেন না, তার জন্য পার্টি করছি?
আমাদের বদলাতে হবে অনেক জিনিস, আমাদের আচার আচরণ, দৈনিক কাজ, পার্টির কমিটির কাজ ইত্যাদি ইত্যাদি বদলাতে হবে, বুঝতে হবে, এইখান থেকে শিখতে হবে যাদের ছবিতে আমরা, তার সঙ্গে অন্য ব্যাপার গুলিয়ে ফেলতে মুশকিল হবে। এটা হচ্ছে মতাদর্শের লড়াই, মতাদর্শের লড়াই থেকে রাজনীতির লড়াই, রাজনীতির লড়াই থেকে সংগ্রাম, সংগঠন, এইসব তৈরি হয়। এই চারটা বাদ দিয়ে কোনোটা করা যায় না। এটা হচ্ছে মৌলিক ব্যাপার। মতাদর্শ, রাজনীতি, সংগ্রাম, সংগঠন মুখস্থের মতো রাখতে হয়, যার একটার থেকে আরেকটাকে আলাদা করা যায় না। এই চারটা জায়গায় আমাদের দুর্বলতা কাটাতে হবে, তবে কি এসব সার্থক হবে। আর তা না হলে উপরে উপরে প্রতি বছর এরকম সভা হবে, আপনারা বিরক্ত হবেন এবং সে নিয়ে কিছু যাওয়ার মতো আমি হয়তো দিতে পারবো না। আপনাদের সবাইকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি এবং লাল সালাম জানাচ্ছি।